প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায়ের পদার্থের গাঠনিক ধর্ম সম্পর্কে তোমাদের আলোচনা করব। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে পদার্থের অবস্থা সম্পর্কে ধারণা, পদার্থ কি অবস্থায় থাকতে পারে, অর্থাৎ কঠিন, তরল, বায়বীয় যে অবস্থা, এই অবস্থা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। পদার্থের বন্ধন সম্পর্কে ধারণা, পদার্থের যে বন্ধন আছে, রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। স্থিতিস্থাপকতা, পীড়ন ও বিকৃতি সম্পর্কে ধারণা আমরা স্থিতিস্থাপকতাকে, পীড়ন এবং বিকৃতি, এই বিষয়গুলো সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আসি স্টেট অফ ম্যাটার বা পদার্থের অবস্থা। আমরা জানি সাধারণত পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে। প্রথমে পদার্থ চারটা অবস্থায় আমরা লিখেছি। মূল অবস্থা হচ্ছে তিনটি তিনটি হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। আমাদের চতুর্থ আরেকটি অবস্থা আছে, চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা সাধারণত স্বাভাবিক অবস্থা না। আমরা চন্দ্র, সূর্য বা সূর্যে আমরা যে আহ, তাপ এবং আলো আসে, এই অবস্থাটা হচ্ছে প্লাজমা অবস্থা, অর্থাৎ গ্যাসের। এটি হলো চতুর্থ অবস্থা। চতুর্থ অবস্থাটা প্লাজমা অবস্থা, যে অবস্থাটা দিয়ে আমরা এই সূর্যের তাপ এবং আলো পাই। এই অবস্থাটা আমরা সাধারণত প্লাজমা অবস্থা বলে থাকি। তো আমরা এখানে সাধারণত তিনটি অবস্থা নিয়ে আলোচনা করব: কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা। প্রথমে আমরা আসি কঠিন অবস্থা। কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে এবং এর বিন্যাসগুলো সুদৃঢ় বিন্যাসে সজ্জিত থাকে। কঠিন পদার্থের অণুগুলোর গড় অবস্থান ঘিরে স্পন্দিত হয়, যার অণুগুলোর মধ্যবর্তী বল সাধারণত খুব বেশি হয়। কঠিন পদার্থের আহ, অণুগুলোর আকর্ষণ বল খুব শক্তিশালী, এই জন্য এটা নির্দিষ্ট একটা আকার আছে, অর্থাৎ এটা কোনো পাত্রের আকার ধারণ করে না, এটা নির্দিষ্ট আকার নিয়ে অবস্থান করে। এরপরে হচ্ছে তরল অবস্থা। তরল অবস্থা হচ্ছে পদার্থের অণুগুলোর মধ্যবর্তী গড় দূরত্ব কঠিন পদার্থের তুলনায় কিছুটা বেশি এবং এদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কিছুটা দুর্বল হয়। কঠিন পদার্থ থেকে তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল এবং এর আকার পরিবর্তন হয়, যে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এবং বায়বীয় অবস্থাটা হচ্ছে এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা, অর্থাৎ অণুগুলোর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুবই দুর্বল থাকে এবং এদের মধ্যবর্তী দূরত্ব থাকে অনেক বেশি, এই জন্য এরা অণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে, অর্থাৎ এদের ভিতরে কোনো আকর্ষণ বল থাকে না, একটি থেকে আরেকটি অনেক দূরে দূরে অবস্থান করে। বন্ডস অফ ম্যাটার, আমাদের বন্ধন, পদার্থের বন্ধন। প্রত্যেক পদার্থ অণু দ্বারা গঠিত, আর অণু গঠিত হয় পরমাণু দ্বারা। এই পরমাণুগুলো একে অপরের সাথে বন্ধন দ্বারা যুক্ত থাকে। আমরা জানি যে প্রত্যেক পদার্থ অণু দ্বারা গঠিত, অণুগুলো পরমাণু দ্বারা গঠিত, পরমাণুগুলো বন্ধন দ্বারা যুক্ত থাকে। আমরা পরমাণুর ভিতরে সাধারণত জানি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো থাকে। তো সেইগুলো থাকার কারণে পদার্থের এই বন্ধন সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে। সেই বন্ধনগুলো হচ্ছে আয়নিক বন্ধন। আমরা যদি আয়নিক বন্ধনের বিষয়ে আসি, আয়ন অর্থাৎ অণু সমূহের ক্ষেত্রে যে বন্ধন গঠিত হয়, কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে চার্জগ্রস্ত হয়ে পড়ে। সাধারণত আমরা জানি যে ইলেকট্রন যদি থাকে, আমাদের বন্ধনটা হচ্ছে অনেক প্রকার আছে: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বন্ধন। আমরা প্রথমে আয়নিক বন্ধনে আসি। দুটি বিপরীতধর্মী আয়ন পরস্পরের আকর্ষণে যে বন্ধনের সৃষ্টি হয় তা আয়নিক বন্ধন, যেমন সোডিয়াম ক্লোরাইড। সাধারণত আমরা জানি যে কোনো পদার্থের ভিতরে আয়ন তৈরি হয় ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ফলে, অর্থাৎ যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে চার্জগ্রস্ত হয় তখন তাকে আয়ন বলে। পরমাণুর ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন এবং ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়।
আমরা জানি সাধারণত যেসব পরমাণু বহিস্থ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি পরমাণু থাকে তারা ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। অর্থাৎ তিনটি পর্যন্ত বহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকলে ইলেকট্রন ত্যাগ করে, এবং 5, 6, 7 যাদের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এরূপ দুইটি পরমাণু যখন ইলেকট্রন আদান প্রদান করে তখন ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন পরস্পরকে আকর্ষণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় সেই বন্ধনটি হচ্ছে আয়নিক বন্ধন। এরপরে আমরা আসি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি একই বা ভিন্ন দুটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তা সমযোজী বন্ধন। আমরা জানি যে যাদের কক্ষপথে 4টা ইলেকট্রন আছে এরকম পরমাণু সাধারণত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কোনোটাই করতে পারে না। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ না করে এরা পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে অষ্টক অথবা দ্বিত্ব অবস্থা পূর্ণ করে, অর্থাৎ এদের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন পূর্ণ করে এরা নিষ্ক্রিয় অবস্থায় প্রাপ্ত হয়। এরূপ যে বন্ধন গঠিত হয় এই বন্ধনকে আমরা সাধারণত সমযোজী বন্ধন বলে থাকি। এরা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। এরপরে ধাতব বন্ধন। ধাতুর পরমাণুর মধ্যে পরস্পরের আকর্ষণে যে বন্ধনের সৃষ্টি হয় তা ধাতব বন্ধন। যেমন সোডিয়াম, তামা ইত্যাদি হচ্ছে ধাতুর ভিতরে যে বন্ধন সৃষ্টি হয় সেই বন্ধন হচ্ছে ধাতব বন্ধন। ধাতব পরমাণু বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কম এবং তার নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে, তাই ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ থাকে কম। আকর্ষণ কম থাকায় সহজেই বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো ত্যাগ করে পরিবাহী অবস্থায় যেতে পারে। অর্থাৎ ধাতু সমূহ সাধারণত আমরা জানি যে ইলেকট্রন পরিবাহী। মুক্ত ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থাকায় সমগ্র খণ্ডে বিচরণ করে। তাই ধনাত্মক চার্জগ্রস্ত পরমাণুর আকর্ষণে পরস্পরকে বিকর্ষণ করলেও এই বিকর্ষণ অত্যন্ত দুর্বল থাকে, তাই ইলেকট্রনের সঙ্গে আকর্ষণের ফলে এক প্রকার বন্ধনের সৃষ্টি হয়। এর বন্ধনকে আমরা সাধারণত ধাতব বন্ধন বলে থাকি। ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য আছে। আমরা জানি যে ধাতু ঘাত সহনশীল। ধাতব স্ফটিকে কোনো নির্দিষ্ট বিস্তৃতি নাই, তাই স্ফটিক গুলো সহজে বিকৃত করা যায় এবং সহজে এরা বিদ্যুৎ পরিবহন করে। অর্থাৎ ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। এরপরে আছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন। ভ্যান্ডার ওয়ালস একটি একটি দুর্বল বন্ধন যা অপোলার অণুগুলোকে একত্রিত করে রাখে, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদির ভিতরে সাধারণত আকর্ষণ বল। রসায়নবিদ ভ্যান্ডার ওয়ালস তিনি এই বন্ধনটি আবিষ্কার করেছেন বলে তার নাম অনুসারে এই বন্ধনকে সাধারণত ভ্যান্ডার ওয়ালস বন্ধন বলে থাকে। অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে সাধারণত এই বন্ধন দেখা যায়। এটি অত্যন্ত দুর্বল বন্ধন। এটি সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। সাধারণত স্থায়ী দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরুর মধ্যে আকর্ষণ এবং বিস্তরণ বল বা লন্ডন বল বলে থাকি। এবং আরেকটি বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন, যেটি সাধারণত পানির অণুর ভিতরে দেখা যায়। হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেনের ভিতরে এই ধরনের বন্ধন দেখা যায়। এটিও সাধারণত দুর্বল বন্ধন, এই জন্য এদের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত কম। পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরকে বিভক্ত হয়ে আয়নে পরিণত হয়। হাইড্রোজেন ধনাত্মক আয়ন এবং অক্সিজেন ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ঋণাত্মক এবং ধনাত্মক আয়নের ভিতরে কিছুটা আকর্ষণ সৃষ্টি হয়, যে আকর্ষণটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এরপরে আমরা আসি এলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা। বিকৃত বস্তুর উপরে বল অপসারণ করলে যে ধর্মের জন্য বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর আকার বা আয়তন, যে কোনো কিছুর পরিবর্তন ঘটতে পারে। আকার বা আয়তনের পরিবর্তন করলে বস্তু বিকৃতি হয়, অর্থাৎ কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটা বিকৃতি হয়, তার আকার বা আয়তনের পরিবর্তন ঘটে। এই বিকৃত বল যদি আবার সরাই নেওয়া হয় তাহলে সরিয়ে নিলে তার সেই বস্তুটি যদি আবার পূর্বের অবস্থানে ফিরে যায় সম্পূর্ণরূপে, তাহলে তাকে আমরা স্থিতিস্থাপকতা বলবো। যে ধর্মের জন্য বা যে ধর্মের জন্য সেই বস্তুটি আবার পূর্বের অবস্থানে ফিরে যায় সেটা হচ্ছে তার স্থিতিস্থাপকতা। আর যদি যে সে পূর্বের অবস্থানে ফিরে না যায়, যেমন কঠিন কোনো বস্তু,
যদি পূর্বের অবস্থানে ফিরে না যায়, সেটি হচ্ছে অস্থিতিস্থাপকতা। যে বস্তুর এই ভিতর থেকে অর্থাৎ স্থিতিস্থাপক ধর্ম বেশি থাকে, অর্থাৎ বাধা দেওয়ার ক্ষমতা বেশি, তার স্থিতিস্থাপকতা বেশি। যেমন লোহা এবং রাবার যদি আমরা বিবেচনা করি, লোহা এবং রাবারের মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা বেশি হচ্ছে লোহার, রাবারের চেয়ে বেশি। তাই লোহা হবে রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক। যার বাধা দেওয়ার ক্ষমতাটা যত বেশি, সে তত বেশি স্থিতিস্থাপক। বিকৃতি, কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটি একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে আমরা বিকৃতি বলি। অর্থাৎ একক মাত্রার যে পরিবর্তন, ধরে নেই যে কোনো বস্তুর আদি মাত্রা যদি এ হয় এবং বল প্রয়োগ করার পর তার মাত্রা যদি বি হয়, তাহলে মাত্রার পরিবর্তন হবে শেষ মাত্রা বিয়োগ আদি মাত্রা, অর্থাৎ বি মাইনাস এ। তাহলে বিকৃতি হবে এই শেষ মাত্রা বিয়োগ আদি মাত্রা বাই আদি মাত্রা। তাহলে যেহেতু এটি একটি এই বিকৃতির একটি অনুপাত, তাই এর কোনো একক এবং মাত্রা নাই, বিকৃতির কোনো একক এবং মাত্রা নাই, এবং এটি একটি স্কেলার রাশি। এরপরে আমরা আসি পীড়নে। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উৎপন্ন বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। অর্থাৎ আমরা বলতে পারি যে একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণে বল, বিকৃতি বল, প্রতিরোধকারী বল উৎপন্ন হয়, সেটি হচ্ছে তার পীড়ন। বাইরে থেকে যদি বল প্রয়োগ করার ফলে আকার, আয়তন বা দৈর্ঘ্যের যে কোনো কিছু পরিবর্তন ঘটতে পারে, স্থিতিস্থাপকতার জন্য সেই বস্তুটি আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে। বাধাদানকারী একটা বলের উদ্ভব হবে, বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যে বাধাদানকারী বল উৎপন্ন হবে সেটাই হচ্ছে তার পীড়ন। তাহলে পীড়নকে আমরা বলতে পারি কি, যে একক ক্ষেত্রফলের উপরে উৎপন্ন প্রতিরোধকারী বল, অর্থাৎ পীড়ন সমান প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ এটাকে আমরা সাধারণত এফ বাই এ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ তার উপরে প্রযুক্ত কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যদি এফ বল প্রযুক্ত হয়, তাহলে আমরা বলতে পারি পীড়ন সমান এফ বাই এ। এর একক এর একককে আমরা সাধারণত পিএ, প্যাসকেল অথবা নিউটন পার স্কয়ার মিটার দ্বারা প্রকাশ করে থাকি এর এই পীড়নের একক। এবং এর মাত্রা হচ্ছে ml -1 T⁻²। অর্থাৎ এই যদি এফ এবং এ আমরা এফ বাই এফ হচ্ছে বল এবং ক্ষেত্রফল, বলের মাত্রা এবং ক্ষেত্রফলের মাত্রা, এই দুইটা মাত্রা যদি আমরা এইখানে ব্যবহার করি, তাহলে আমরা এই মাত্রাটা আমরা পাবো। এখানে বলের মাত্রা আমরা জানি যে ml⁻², এফ এর মাত্রা ml⁻², এবং ক্ষেত্রফল এ এর মাত্রা হচ্ছে L²। তাহলে এখান থেকে আমরা এই মাত্রাটাকে আমরা এটা পেতে পারি ml-1 T⁻²। আর এককও আমরা এখানে বলের একক এবং ক্ষেত্রফলের একক, এই দুইটি একক যদি ব্যবহার করি, তাহলে আমরা পাবো নিউটন পার স্কয়ার মিটার। এই নিউটন পার স্কয়ার মিটারকে আমরা সাধারণত এক প্যাসকেল দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে আমরা কয়েকটা সংজ্ঞায় আসি। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, বিকৃত বস্তুর উপরে বল অপসারণ করলে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে গেলে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। আমরা জানি যে বাহ্যিক কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে তার উপরে একটা প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়। এই প্রতিরোধকারী বলই হচ্ছে স্থিতিস্থাপকতা। সেই প্রতিরোধকারী বলটি যদি তাকে পূর্বের অবস্থানে নিয়ে যায় কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে, তাহলে সেই বস্তুটাকে হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ যে বলের যে মান পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক হিসাবে আচরণ করবে। আমরা জানি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেটি বিকৃতি হয়, সেই বিকৃতি আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। তো যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে আচরণ করবে, সেই সর্বোচ্চ সীমাটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ কোনো বস্তুটির উপরে কোনো বস্তুর যে বলের মান পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক থাকবে, অর্থাৎ সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগ করলে বল অপসারণ করার পরে বস্তুটা আবার
পূর্বের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেই সীমাটাকে বলবো আমরা স্থিতিস্থাপক সীমা। নমনীয় বস্তু, নমনীয় বস্তু হচ্ছে কোনো বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যদি বিকৃতি করি, বল অপসারণ করলে সেটি আবার সাধারণত পূর্বের অবস্থায় ফিরে আসে, সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু আহ বস্তুটির বিকৃতি অবস্থা পুরোপুরি যদি বজায় থাকে, অর্থাৎ সেই বস্তুটি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে না আসে, সেরূপ বস্তুটিকে আমরা সাধারণত নমনীয় বস্তু অথবা প্লাস্টিক প্লাস্টিক বস্তু বলে থাকি বা নমনীয় বস্তু বলে থাকি। স্থিতিস্থাপকতা যত বেশি সে পদার্থের নমনীয়তা তত কম, অর্থাৎ স্থিতিস্থাপকতা বেশি হলে সেই বস্তু তত নমনীয় হবে না, আর যাদের স্থিতিস্থাপকতা কম সেই পদার্থের নমনীয়তা তত বেশি। পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে যে কোনো বস্তুর বাহ্যিক বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর আকারের কোনো পরিবর্তন যদি না হয়, অর্থাৎ কোনো বস্তুতে বল প্রয়োগ করব কিন্তু তার আকার একই থাকবে, আকার আয়তন আকৃতি বা যে কোনোটাই যদি একই থাকে, তাহলে সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। যেমন ইট, কাঁচ, পাথর ইত্যাদি বস্তুকে আমরা সাধারণত পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে বিবেচনা করে থাকি, তবে বাস্তবে পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া যায় না, আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তুও বাস্তবে নেই। অসহভার, সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় তাকে অসহভার বলে। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা যেমন একটি রাবারের উপরে যদি ক্রমাগত বল প্রয়োগ করতে থাকি, তাহলে রাবারটি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ বিকৃতিকারী বল অপসারণ করলে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে। তাহলে যে সর্বাপেক্ষা যে বলের কিন্তু তারপরে আরো যদি বল আমরা বৃদ্ধি করতে থাকি, সে আর পূর্বের অবস্থানে ফিরে আসবে না, একসময় সেই বস্তুটি ছিঁড়ে যাবে। সেই যে অবস্থায় বস্তুটি ছিঁড়ে যাবে সেই অবস্থাটাকে আমরা সাধারণত বলি অসহ ভার। তোমাদের একটা বাসার কাজ দিচ্ছি, দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার এবং 2 মিলিমিটার, অর্থাৎ দুইটা তার আছে যাদের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার এবং 2 মিলিমিটার, উভয়কে সমান বল দ্বারা টানা হলে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির 4 গুণ, প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে দ্বিতীয়টির 4 গুণ। প্রথম তারটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার স্কয়ার মিটার। আমাদের বের করতে হবে তারদ্বয়ের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, এটা গাণিতিকভাবে আমাদের দেখাতে হবে যে দুইটা তারের ভিতরে কোন তারটি বেশি স্থিতিস্থাপক। তো তোমরা সকলে এটা বাসায় বসে চেষ্টা করবে, না হলে আমি পরের ক্লাসে তোমাদের এটা দেখিয়ে দিব। তোমাদের সকলকে ধন্যবাদ।